আসসালামু আলাইকুম। আজ 5 জুলাই 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাকিয়া জান্নাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ভয়াবহ সংকটে বিএনপি, অজানা আশঙ্কায় দলটি। জুলাই গণ অভ্যুত্থান কটূক্তি করে যে সাজা পেল পুলিশ। ইরানে হামলা করায় নেতানিয়াহুর নিন্দা করল ইহুদিরা। এবার বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে ভাঙচুর করেছে এবং 2 আসামি ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির লোকজন। এটা তাদের নিজেদের বড় বিপদ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও করে পুলিশের সাথে পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটল। বিভৎস এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার। ডক্টর জাহেদ বলেন, লালমনিরহাটের পাটগ্রাম থানায় এবার অভিযুক্ত বিএনপি। চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখানে সারপ্রাইজিং এনসিপি নেতারাও গিয়ে সরেজমিনে অনেক কিছু করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম, পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুবই খারাপ খবর। কিন্তু পাটগ্রামে বিএনপি এবার এখানে জড়িত হয়েছে। বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নানা রকম অভিযোগ আছে। এগুলোর সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে এদের অনেককে বহিষ্কার করেছে। সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত। তার মানে বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে, বলেন তিনি। সরকারের সমালোচনা করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না। এগুলো সরকারের পদক্ষেপ নেয়ার কথা। কিন্তু এবার যে ঘটনা হলো, আমি মনে করি বিএনপিকে এদের বহিষ্কার করতে হবে। এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে বহিষ্কার করা হয়তো হবেও, কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সে ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে। যদিও আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি। কিন্তু এটা খুবই সিরিয়াস। একটা চাঁদাবাজির ঘটনা আর থানায় গিয়ে হামলা করা, এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ক্যারিয়ার বলে মনে করি। জিরো টলারেন্সে বিএনপি, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রাজধানীর মহাখালীর একটি মদের বারে গত মঙ্গলবার রাতে যুবদল নেতা মনির হোসেন ভিআইপি রুম না পাওয়ায় কর্মীদের নিয়ে ভাঙচুর চালান। এ সময় নারীদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নজরে এলে শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য মনিরকে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করে নেয় যুবদল। নেতা কর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন এবং মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। শুধু মনির হোসেন কিংবা যুবদল নয়, মূল দল বিএনপি থেকে শুরু করে প্রতিটা অঙ্গ ও সহযোগী সংগঠন শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারণ হিসেবে দলটির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, 5 আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হয়। ফলে দেশে বিদেশে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হতে থাকে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই শৃঙ্খলা ভঙ্গ ও ইমেজ নষ্টকারীদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 4-5 হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি। অপরাধে জড়ালে কোনো ছাড় নয়, সাফ জানিয়ে দিয়েছেন দলটির শীর্ষ নেতা। জানা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর বিএনপি পুরোপুরি নির্বাচনী আমেজে রয়েছে।
জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি উল্লেখ করেন। নাহিদ ইসলাম লিখেছেন, কেবল যুক্ত নয়, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐক্যমতের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে, পরবর্তীতে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে। তিনি লিখেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে। এর আগে শুক্রবার সকালে পঞ্চগড়ের অটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি। নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফ ভিত্তিক ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কথা বলতে চায়। আমরা দেখেছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে, তাদের ঘর বাড়ি পোড়ানো সহ লুটপাট করা হয়েছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি। তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা ভোগ করব। তিনি আরো বলেন, আমরা এই জমিদারি প্রথা ভেঙেছি জুলাই গণ অভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদার প্রথা, নতুন করে যদি কোনো স্বৈর শাসক, চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এই লড়াই আর সংগ্রাম আটোয়ারি থেকেই শুরু করতে হবে। যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখেন, তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অবমাননাকর পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই দিন রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার ছুটিও বাতিল করা হয়। এই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন। এরপর তিনি আর কাজে না ফিরে আত্মগোপনে রয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল, তার ছুটি বাতিল করা হয়েছিল এবং 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানিয়েছে ইহুদিরা। এ সময় তারা ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের একটি প্রতিনিধি দল সম্প্রতি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে সফর করেছে। এ সময় তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের কঠোর সমালোচনা করেন। ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওই প্রতিনিধি দল ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানায়। তারা বলেন, জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আমাদের হতবাক করে। তার অপরাধ এবং অমানবিক কার্যকর্ম কোনো ধর্মীয় নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস ত্যাগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন, আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন? ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়।
এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে 24 জুন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষে শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াইর এলাহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। এই দুজনের নিহতর মধ্যে দিয়ে গত প্রায় 2 বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছালো 882 জনে। গত 30 জুন ইসরায়েলি বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছিল, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 880 জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও 5844 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 56,331 জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও 1,32,632 জন ফিলিস্তিনি। নিহতদের 56% নারী ও শিশু। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে IDF। দ্বিতীয় দফার এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছেন 6,008 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 20,591 জন। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে IDF। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই সমাজে অনেক মানুষ দেখবেন নেতিবাচকতা ছড়ায়, তার কাছে গেলেই তিনি শুধুমাত্র নেগেটিভ কথা বলেন, শুধুমাত্র নিরুৎসাহিত করেন, শুধুমাত্র নিন্দা, গীবত, পরচর্যা
এগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন, আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত নিন এই ধরনের নেতিবাচক মানুষদের আপনি এড়িয়ে চলবেন। জীবনকে যদি সুন্দর, নির্বিঘ্ন এবং ঝলমলে রাখতে চান, তাহলে এই সমাজের নেতিবাদী মানুষদেরকে আপনার জীবনের ডায়েরি থেকে একদম অমিট করে দিন। তাদেরকে আশ্রয়, প্রশ্রয়, ভালোবাসা দেবার কোনো প্রয়োজন নেই। একবার পরামর্শটি মেনে দেখুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানের ৮১% সামরিক সরঞ্জাম চীনের তৈরি। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের বিস্তারিত তুলে ধরেছেন। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। এরপরে ভারত চালায় অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়। লেফটেন্যান্ট জেনারেল সিংহ বলেন, অপারেশন সিঁদুর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেছে। শীর্ষ নেতৃত্বের কৌশলগত বার্তা ছিল একেবারে স্পষ্ট, আগের মতো আর যন্ত্রণা সহ্য করা হবে না। টার্গেট বাছাই এবং পরিকল্পনা হয়েছিল অত্যন্ত নিখুঁত তথ্যের ওপর ভিত্তি করে, যেখানে প্রযুক্তি এবং মানব গোয়েন্দা দুইয়ের সমন্বয় ছিল। মোট ২১টি লক্ষ্য চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে ৯টি লক্ষ্য বাছাই করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় অভিযানের একেবারে শেষ মুহূর্তে। লেফটেন্যান্ট জেনারেল সিংহ আরও বলেন, পাকিস্তান চীন প্রতিরক্ষা সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং চীন এখন পাকিস্তানকে ব্যবহার করছে তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তির বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা চালানোর জন্য। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।